Night, co-powered by Budget Home Shield, special partner Cucina Small Appliances. আঙুল ছুঁয়ে হাঁটতে শেখা, আলতো কথা আদর মাখা, আমার প্রথম নামতা শেখায়, রং পেন্সিল আকার খাতায়, বাবার কোলে বাবার পিঠে, ছোটবেলার গল্প মিঠে। এইভাবেই ছেলেমেয়েরা বড় হয়ে যায়, ভালোবাসায় ভরসায় সম্মানে অভিমানে এগিয়ে যায় দিন। আজ এই বসন্ত বিকেলে 4 জন দিদিরা খেলতে আসছেন দিদি নাম্বার 1, সঙ্গে আসছেন তাদের বাবারা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে আছে অদিতি সাহা এবং সঙ্গে অদিতির বাবা প্রদীপ কুমার সাহা। নমস্কার দিদি, আমরা বর্ণনগর থেকে এসেছি। আমার 2টি মেয়ে, এই আমার বড় মেয়ের সাথে আমি খেলতে এসেছি। ওর অনেক ইচ্ছে ছিল আপনার কাছে আসবে। আমার একটি স্বপ্ন ছিল জীবনে, সে স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে। সেই গল্পটা শোনানোর জন্য আপনার কাছে আসা। আমার নিশ্চয়ই সব গল্প শুনবো অদিতি এবং আপনার সাথে। এরপরে আছে মেঘাশ্রী নস্কর এবং পার্থ সারথী নস্কর। নমস্কার দিদি, আমরা এসেছি বর্ধমান থেকে। আমার পাপাকে নিয়ে যে আপনার সামনে খেলতে আসবো কোনোদিন ভাবিনি, আর আজকে খেলতে আসতে পেরে আপনার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রচুরই লাকি মনে করছি। তো আজকে সুখ দুঃখের গল্প ছোট থেকেই বাবার সাথে সবই আপনার কাছে আজকে শেয়ার করব। থ্যাংক ইউ। পার্থবাবু, এখানে এসে ভালো লাগছে? হ্যাঁ দিদি, বাবা মনে হচ্ছে না, দাদা মনে হচ্ছে। আমরা গল্প করব, পার্থবাবু আপনার সাথে গল্প করব এবং মেঘাশ্রীর সাথে গল্প করব। থ্যাংক ইউ। রিম্পা সোম এবং রথীন্দ্রনাথ সোম। নমস্কার দিদি, আমরা আসছি গড়িয়া থেকে। দীপাবলিতে যখন সবার বাড়িতে আনন্দের আলো ওঠে, তখন আমার জীবনে, আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছিল। সেই অন্ধকার থেকে কিভাবে ফিরে এসছি এবং ঘুরে দাঁড়িয়েছি, আমরা সেই গল্পই করবো আজ তোমার সাথে। শুনবো তোমার সব কথা রিম্পা। রথীন্দ্রনাথ বাবু, থ্যাংক ইউ, আপনি যেখানে এসেছেন মেয়েকে নিয়ে, এবং আপনার সাথে আমরা গল্প নিশ্চয়ই করব। আমি আজকে এখানে আপনার এই অনুষ্ঠানে আপনার সামনাসামনি হতে পেরে খুবই আনন্দিত, এবং যাকে ধরে এসেছি সে আমার মেয়ে, তার জন্য আমি গর্বিত। মধুপর্ণা চক্রবর্তী এবং তরুণ কুমার চক্রবর্তী। নমস্কার দিদি, আমরা মধ্যমগ্রাম থেকে আসছি। আমরা একটা বিজনেসের সঙ্গে ইনভলভ। আমার বাবাকে কিভাবে আমি সুস্থ করে তুলেছি, বাবার স্বপ্ন সফল করেছি, সেটাই আমি আজকে তোমার সাথে গল্প করব। ঠিক আছে। দিদি নমস্কার। নমস্কার তরুণ বাবু। আমি আজকে আসতে পেরেছি এবং আমি যে এখানে দাঁড়িয়ে থাকতে পারবো এটা আমার আউট অফ ইমাজিনেশন। কারণ আমার বড় বড় দুটো, একটা অ্যাক্সিডেন্ট, একটা স্ট্রোক হয়ে যাওয়ার পরে এই মেয়ে তখনও ফার্স্ট ইয়ারে পড়ে, তখন থেকে আমাকে যেভাবে মানে এই জায়গায় নিয়ে আসতে পেরেছে নিজে অক্লান্ত পরিশ্রম করে, এর জন্য আমি গর্বিত। শুধু বাবা বলে গর্বিত না, আমি মনে করি এরকম মেয়ে যেন পৃথিবীতে সবার ঘরে জন্মায়। খুব ভালো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে যায়। প্রথমে একটু কথা বলবো অদিতির সাথে এবং প্রদীপ বাবুর সাথে। কি করো তুমি অদিতি? আমি এখন বাবার বিজনেসের সঙ্গে যুক্ত আছি। কিসের ব্যবসা? মেডিসিন manufacturing ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে। ওকে, তো তুমি সেটা হেল্প করছো। হেল্প করছে। আমার ছোটবেলার স্বপ্ন ছিল আমি একটা ফ্যাক্টরি করব, গরিব মানুষ যাতে উপকৃত হয়, কম দামের ওষুধ তৈরি করে। আচ্ছা। সেই জিনিসটা আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি লেখাপড়াটা ওইভাবেই করেছি যাতে আমি ওষুধ ফ্যাক্টরি করতে পারি। আমার জীবনে কয়েক বছর চাকরি করেছি ওষুধ ফ্যাক্টরিতে। তো কেন মনে হয়েছিল প্রথম থেকে যে ওষুধের ব্যবসা শুরু করব? কারণ হলো আমার দাদুদের ওষুধের ডিসপেন্সারি ছিল, একটা বিশাল ডিসপেন্সারি। সেইখানে যখন বয়স আমার 8, আমি ট্যাবলেট পাউডার করে দিতাম, পুড়িয়া হতো। আচ্ছা। তখন থেকে আমি দাদুকে বলেছি, দাদু আমি বড় ওষুধ ফ্যাক্টরি করব। আমার বাবাও ডাক্তার ছিলেন, সেই চিন্তাধারা করে 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 আমি ফ্যাক্টরি করেছি, আমি নিজেই করেছি। আপনার মনে কি এটাই ছিল যে মেয়েদেরকেও এই প্রফেশনেই আনবো? বাবার আসলে খুব হতো যে আমার ছেলে নেই, ছেলে হলে এই তো ব্যবসা দেখবে। একদম ছেলে হলে ব্যবসাটা দেখতো। তো ছোটবেলা থেকে ওই একটা ছিল যে না, ছেলে হলে তো ঠিক দেখতো। আমার এস্টাবলিশমেন্ট বেশ বড়, বেশ সুন্দর, একদম আধুনিক। একদম সেটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, আমার বয়স হয়ে যাচ্ছে, কে দেখবে? হয়তো ওরা ভেবেছে বাবা একটু কষ্ট পাচ্ছে, এত সুন্দর করে পরিশ্রম করে করেছে। তারপর ও এমএসসি করার পর প্রেসিডেন্সি থেকে করেছে, করার পর চাকরিও করতো, সেটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমার সাথেও আসছে। ওকে আমি নানান জায়গায় নিয়ে যাচ্ছি। মেন আমাদের ড্রাগ কন্ট্রোল অফিস, ওরা আমাদের কন্ট্রোল করে, সেখানে নিয়ে যাওয়া অফিসারদের সাথে
ইন্ট্রোডিউস করা, নানান অফিসে যেত তাই তো। আমাদের। আর এভরিডে মানে নতুন নতুন ওষুধ ইন্ট্রোডিউস হচ্ছে, সেগুলো নিয়ে রিসার্চ করা, সমস্ত কিছুই আমাদের দেখতে হয়। আমার আরেকটি মেয়ে আছে, তাকে আমি এই কেমিস্ট্রি লাইনে পড়াচ্ছি। সে এমইটি ইউনিভার্সিটিতে রিসার্চ করছে অন অর্গানিক কেমিস্ট্রির উপর। আচ্ছা, ওকে আমি ফ্যাক্টরিতে ঢুকাবো, আর ও আমার অফিস অ্যান্ড আদার সেলস টেলস বাহ, দেখবে। খুব এই ভালো। আশা আমার ধরুন আমার মাধ্যমে অন্তত 150 ফ্যামিলি চলছে এবং সুন্দরভাবে চলছে তারা, এবং সবাইকে আমি বুঝিয়েছি আমার ফ্যাক্টরি মানে তোদের ফ্যাক্টরি। কোথায় আপনার এই ফ্যাক্টরি? আমার সোদপুরে। কিরম ওষুধ তৈরি আমার হয়? ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ মোর দ্যান 500 প্রোডাক্ট। প্রোডাক্টস আছে। বাবা, আমরা গভর্নমেন্ট সাপ্লাই করি। আমাদের কাছ থেকে 25টা কোম্পানি মাল তৈরি করে নেন, ওরা নিজেরা মার্কেটিং করে। আমাদের মার্কেটিং আছে, সমস্ত ফর্মুলা টর্মুলা সব আমার। তুমি ছোটবেলা থেকে দেখেছো অদিতি বাবাকে এইভাবে একটা জিনিস তৈরি করে ছোট থেকে বড় করতে, তো ছোটবেলা থেকে কি কি শিখেছিলে বাবার কাছ থেকে? ছোটবেলা থেকে এই টুকটাক কাজগুলো শিখেছি, মাকেও দেখেছি বাবাকে হেল্প করতে। তো ছোটবেলা থেকে আমারও ইচ্ছা ছিল যে বাবা একা করছে, মা একা করছে, আর বাবাকে নিজের হাতে আমি পুরোটা করতে দেখেছি। আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন আমাদের ফ্যাক্টরিটা উদ্বোধন হয়, তো মানে কতটা পরিশ্রম করেছে। তখন এতটাও তো বড় ছিল না, আস্তে আস্তে জিনিসটা বড় হয়েছে। তো ওই জন্য আমার তখন থেকে ইচ্ছা ছিল যে বাবাকে হেল্প করব। সেই থেকে বাবার পাশে দাঁড়ানো, বাবাকে সাপোর্ট দেওয়া। আমরা সবাই চেষ্টা করি, আমি, মা, আমার বোন আছে, বোনও একদম মানে ও যতটা টাইম পায় ও ততটা সাপোর্ট করে। তো অদিতি প্রচুর শিখতে হয়েছে তো। প্রচুর শিখতে হচ্ছেও, ইভেন এখনো শিখছি। এটা তো হলো কাজের জায়গা। এমনি বাবা কেমন অদিতি? ভীষণ ভালো, কিন্তু বাবা যদি নর্থে যায় আমি সাউথে যাই, কথা সারাক্ষণ ঝগড়া। এখানে এসেও মানে মেকআপ রুমেও ঝগড়া হচ্ছে। তাই, কেন? কন্টিনিউ, আমি তোকে এটা বলেছি, তুই এটা কেন করিসনি? তোকে দেখলি তো আমি এটা বললাম, তুই করলি না, আমার কথা শুনলি না। দেখ আমি তোর জন্য আজকে এখানে যাচ্ছি, তোকে কিন্তু আমার সব কথা শুনতে হবে। জীবনে সেটেল হওয়ার প্ল্যান কবে অদিতি? বাবা সারাক্ষণ বলছে বিয়ে কর, বাবার থেকে রিলেটিভরা বেশি বলছে। বিয়েটা একটু সিরিয়াস ব্যাপার, তো সেই অবধি যেতে আমার চিন্তা এত ভাবনা কিছু, করে আমার করতে হবে। পিছনে এত কিছু আছে, তো সেইগুলোকে সে পারবে আচ্ছা, কিনা। জামাই যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয় কেমন হয়? ওটা চলবে না? না, কেন? আমি চাই একটু মানে শিক্ষিত থাকবে, আমি তৈরি করে দেবো, সুন্দর দেখতে, সুন্দর হবে, স্মার্ট হবে। বাবার আছে বাস, আর দেখতে কিছু সুন্দর, লাগে না। স্মার্ট, কিছু চাই না, আর কিছু চাই না, আমি আর বাকি ছেলে ভালো হবে। ফ্যামিলিটা ভালো চাই। ফ্যামিলি ভালো, দেখতে সুন্দর, ব্যাস ওইটুকু হলেই হয়ে গেল। বাকি আপনার হাতে সব। খুব ভালো লাগলো পরিচয় হয়ে প্রদীপ বাবু। থ্যাংক ইউ অদিতি, বাবাকে নিয়ে আজকে এখানে এসছো। খুব ভালো থেকো দুজনেই। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। মেয়েরা এদিকে থাকবে, মেয়েদের হাতে ডাক হ্যান্ড পরিয়ে দেওয়া হবে, দুটো হাতে গ্লাভস থাকবে। বাবারা পার্টিশনের ওপাশে দাঁড়াবেন, দেখতে পাবেন না মেয়েকে, কিন্তু বলগুলো ছুটতে হবে। আর মেয়েদের ওই হাত দিয়ে বলগুলোকে ধরে ওই ঝুড়িটার মধ্যে রাখতে হবে। 30 সেকেন্ডসের মধ্যে কে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারে। 20, 15, 10, 5 সেইভাবে। প্রথমে খেলতে আসছে অদিতি এবং প্রদীপ বাবু। স্টার্ট বেশি বসাই। তাড়াতাড়ি দাও। আরে আস্তে। এই, তোলো তোলো তোলো। দাও দাও দাও। দাও দাও, তাড়াতাড়ি দাও। আরে একটু জোরে ছোড়ো। ভেরি গুড, ভেরি গুড। অদিতি 30 সেকেন্ডসে 3টে বল কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। মেঘাশ্রী এবং পার্থবাবু, বড় মেয়ে না একই মেয়ে? একটাই মেয়ে। বাবা, ওই আদরে আদরে ফুলে গেছে। এইবার বুঝতে পেরেছি কেন। ছোটবেলা থেকে কিরকম কেটেছে দুজনের বন্ডিং? আর 5টা মেয়ের মতো আমার লাইফটা কাটেনি। আমি যখন একদমই ছোট, আমার মাকে দেখেছি প্রতিটা নিয়ত অত্যাচারিত হতে। আমার বাবার বাড়িতে আমার মাকে রীতিমতো টর্চার করতো। আমার বাবার মানে প্রবলেম হয়ে দাঁড়ায় আমার জন্মগ্রহণটা। আর স্পেশালি আমি কালো হয়েছিলাম বলে, মানে আমাকে কোনোদিন ছোঁয়নি।
আমার মামার বাড়ি প্রচুর সাপোর্টিভ। আমার দিদা, আমার দাদু, আমার মামারা, মানে বেশিরভাগ টাইম আমি আমার মামা বাড়িতেই থাকতাম। আমার বাবা এখানে থাকতো না, বাইরে থাকতো। আমার মা জানতে পারে যে আমার বাবা অন্য কারুর সাথে সেখানে সংসার করছে। মাকে গায়ে তেল ঢেলে মারার চেষ্টা করেছে। বাবা যখন আসতো আমাকে প্রচুর মেরেওছে ছোটবেলায়, ওইটুকু বয়সে। আর খালি মা বাড়িতে যেত, মা বাড়ি থেকে পয়সা নিয়ে আসতো, মানে সংসার চালানোর জন্য। আমাকে কোনোদিন 1 টাকার চকলেটও দেয়নি দিদি। মানে আমার জন্ম কি, আমার জন্মদিনকে আমি কিছুই জানতাম না। তো আমার মাকে নিয়ে আমি মা বাড়ি চলে আসি, মা বাড়িতে এসে থাকতে শুরু করি। তখন মা আর তুমিই থাকতে? আমি আর মা আমাদের মা বাড়িতে একটা ঘরে আলাদা থাকতাম, পুরো সেপারেট। তো আমার মা আমাদের ওখানেই একটা ডায়াগনস্টিক সেন্টারে কাজে ঢোকে। তো তখন আমার মায়ের আলাপ হয় আমার পাপার সাথে, এই মানুষটার সাথে। ওকে, তখন আমি প্রচুরই ছোট। অ্যাকচুয়ালি ম্যাম আমি বলি, আমরা ছোটোবেলা থেকে পরিচিত ছিলাম, ওর মা আমরা আর কি ভালো বন্ধু ছিলাম। কর্মসূত্রে আমি কলকাতায় চলে আসি, তারপর ওরও বিয়ে হয়ে যায়, শুনি এরকম ব্যাপার। আমি বছর 3-4 পরে যখন বর্ধমান ফিরি, আমিও রিপ্রেজেন্টেটিভে কাজ করতাম তখন, এখন অ্যাজ এ ফার্স্ট লাইন আছি ফার্মা ইন্ডাস্ট্রিতে। তো তারপরে ওই ল্যাবেতে ডাক্তার মিট করতে গিয়ে ওর সাথে পরিচয়। প্রথমত আমি তো বুঝতে পারিনি এটা সেই, মানে এত অশান্তির মধ্যে ছিল, চেহারা পুরো গেট আপই চেঞ্জ হয়ে গেছিলো। তারপর ওর সাথে পরিচয় হলো, মানে কথাবার্তা হলো। তারপর আমাকে ওর পুরো জীবনীটা আমাকে তুলে ধরলো, বললো। তারপর আমি সব ওর কাছে শুনলাম, খারাপ লাগলো। মানে মেঘাশ্রী যে গল্পটা বলছিল সেটা মায়ের প্রথম পক্ষের স্বামীর। হ্যাঁ। তো তখন আমি ডিসিশন নিলাম যে আমি তোমাকে, মানে ওকে বললাম যে এরকম তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন ও 4 বছর হবে। একদম। তো তখন কেউই মানে আমাদের পাশে দাঁড়ায়নি, ইভেন ওর মাও দাঁড়ায়নি পাশে। আমার বইয়েরই মামা আর কি, সে পুরো টোটাল দায়িত্ব নিয়ে আমাদের টোটালটা সব কিছু আমাদের করে দিয়েছিল। তারপরে আপনি ওর মায়ের হাত ধরলেন, মেয়েটার হাত ধরলেন, দিয়ে জীবনে গড়া শুরু করলো। আপনার পরিবারের নিশ্চয়ই লোকজন আছে, তাদের কোনো মত ছিল, অমত ছিল না? পাশে বাড়ির লোক কেউ ছিল না, বললে আমার বড়দা একটু হেল্প করতো। তখন মেঘাশ্রী তুমি তো খুব ছোট। আমি দিদি মানে বাবাকে তো চিনতামই না, আর আমার মানে আগের যে কোনো বাবা ছিল বা সেটাও তোমার আমার কিছু মনে নেই, আর আমি কিছু বুঝতেই যাই না। যখন তুমি বড় হলে তখন তুমি পার্থবাবুকে বাবা হিসেবে ভাবলে? হ্যাঁ একদম। আর আজ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি ভরতনাট্যমে 5th ইয়ার কমপ্লিট করেছি, আমি মানে মাস্টার্স করছি, আমি সোশিয়োলজিতে অনার্স, আমি MSW করছি, এখন DLED কমপ্লিট করলাম এই বছরই। তো সবই আমার মা, আমার দিদা আর আমার পাপা যদি পাশে না থাকতো, মানে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না। স্পেশালি পাপা পাপা যদি হাতটা না ধরতো না, কোনোদিনই না, তাহলে এই পথটা এগোনো অত সহজ ছিল কোনোদিনই না। তো মেঘাশ্রী ওই ছোট্ট একটা 4 বছরের মেয়ে পার্থবাবু, তার সাথে কি কি স্মৃতি মনে পড়ে? বাবা হয়ে হাত ধরলেন যখন ও প্রথমবার আমাকে গলা জড়িয়ে পাপা বলে ডেকেছিল, তখন মানে সেই পিতৃসুখটা আমার সেই তখনই পেয়ে গেছি। তারপর থেকে ম্যাম আমি আর কোনো ইস্যুও নিইনি। যদি ইস্যু নিতাম হয়তো কোনো প্রবলেম ক্রিয়েট হতো আর কি, সেই জন্য আমি স্যাক্রিফাইস করে দিই। কত বড় স্যাক্রিফাইস লাইফে, উপরওয়ালা আপনার জন্য দেখবেন। তো মেঘাশ্রী, জীবনে কি কি স্বপ্ন? বাবার জন্য অনেক কিছু করতে, সবার আগে নিজের পায়ে দাঁড়াবো আর মা বাবাকে আগে দেখবো, তুলোর মধ্যে রাখবে, একদম রাজা রানীর মতন একদম। এরকম বাবা সবসময় সবাই পায় না। না, আমি প্রচুরই লাকি। হয়তো রক্তের সম্পর্ক হয়ে হয়তো এরকম ধরনের আমি বাবা পেতাম না। নিশ্চয়ই, তার থেকেও বড় পার্থবাবু। একদম দিদি। পার্থবাবুর কি ইচ্ছে মেয়েকে নিয়ে? মেয়ে আমার খুব ভালো, যেটা ভালো মনে করে সেটাই করে। আমরা শুধু বন্ধুর মতো ওর সাথে কোঅপারেশন করে যাই, ব্যাস সাপোর্টটা দিতে হবে না? সাপোর্টটা দিই। আমরা সবসময় বলি তুমি যেটা করবে করো, আমরা ব্যাকআপ তোমাকে দিয়ে যাবো। খুব ভালো লাগলো পরিচয় হয় পার্থবাবু। Thank you. আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো। আপনার মতো মানুষ আমাদের সমাজে থাকলে কারোর কোনো চিন্তা থাকে না। থ্যাংক ইউ। এইভাবেই বিয়ের পাশে থাকবেন, স্ত্রীর পাশে থাকবেন। থ্যাংক ইউ। একদম দিদি। দাও
ব্রেকের পর আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার আমরা কথা বলবো রিম্পা সোম এবং রথীন্দ্রনাথ সোমের সাথে। দীপাবলির দিন ঘটনা ঘটেছিল। আমরা দুই বোন, আমার দিদি আর আমি। ছোটবেলা থেকে আমি একটু চঞ্চল প্রকৃতির ছিলাম, আমার দিদি খুব শান্ত প্রকৃতির, একদম খুব ভালো মেয়ে যাকে বলে। 2006 সালে, তখন 9 ক্লাস এজ, আমার ক্লাস 5-এ পড়ি। আমি, দিদি এবং আমার জেঠুতো বোন আমরা দীপাবলিতে ছাদে মোমবাতি দিচ্ছিলাম। তো তার মধ্যে আমি ছোট থেকেই বাজি বা ফটকা থেকে একটু দূরেই থাকতাম, আমার ভয়ও ছিল। তো আমার হাতে একটা ফুলঝুরি ছিল, তো দিদির গায়ে একটা ফটকা লেগে গেছিল। আমি তখন দিদিকে দেখতে গিয়ে আমার যে স্কার্ফটা ছিল সেখানে আমার বাঁ হাতে ফুলঝুরিটা ধরা ছিল, তো স্কার্ফে লেগে গেছিল, আমি খেয়াল করিনি। আমি দিদির দিকে আগে ছুটে গেছিলাম কারণ দিদির গায়ে লেগে গেছিল। তারপরে যখন মানে ওটা জ্বলে গেছে তখন আর আমার টাইম দেয়নি, সঙ্গে সঙ্গে দাও দাও করে জ্বলে গেছে। গলায় ছিল স্কার্ফটা? স্কার্ফটা গলায় জ্বলে এইরকম হাইটে ঝুলছিল, এখান থেকে পুরো একদম দাও দাও করে একদম হাত মুখ সব জ্বলে গেছে, মানে এবং টাইম দেয়নি। দিদির গায়ে আগুনটা কিছুক্ষণ পর নিভে গেছে, কিন্তু ততক্ষণে আমারটা যতটা ধরে গেছে তখন আর কন্ট্রোলের বাইরে চলে গেছে। দিদি আর আমার বোন আমার বয়সী ছিল, জেঠুতো বোন, তারাও কিছু করবে কি করবে বুঝে উঠতে পারছিল না। সেই সময় আমি আর ওর মা নিচে চা খাচ্ছি, সন্ধ্যের সময়, যা 7টার সময়। হঠাৎ দেখছি যে একটা ছাদের জন্য একটা আওয়াজ এলো। আমি ছুটে ছাদে গেলাম, গিয়ে দেখছি তখন 8-10 ফুট আগুন জ্বলছে, আর পাশ থেকে ওর দিদি হাওয়া করে কাঁদছে, বলছে বাবা বাঁচাও। আমি তখন, ও দিদি আর আমি ওকে জড়িয়ে ধরে ছাদে গড়াগড়ি খাচ্ছি। কোনো রকমে আগুনটা নিভেছে। এরপরে পাড়ার এবং সকলে মিলে নিয়ে গিয়ে হসপিটালাইজ। ক্যালকাটা হসপিটালে ভর্তি হওয়ার পরে মানে 10 দিন সেন্সলেস ছিল, ডাক্তার আসা ছেড়ে দেয়। বত্রিশ বোতল ব্লাড দেওয়া হলো। মানে বহু মানুষের আশীর্বাদ, সহযোগিতা, ঈশ্বরের চরম করুণা, মানে 1 বছর ধরে এই ঘটনা চলেছে। তারপরে একজন ডাক্তারবাবু, যিনি আমার কাছে ঈশ্বর, উনি অ্যাকচুয়ালি কলকাতা ট্রপিক্যাল মেডিসিনের ডক্টর নিতাই প্রামাণিক। উনি অ্যাডভাইস দিয়েছিলেন ফার্স্ট, যে আমার মানে তখন ফিনান্সিয়ালি বাবা খুবই উইক হয়ে পড়েছেন। তো তখন আমাকে দিল্লি এমসে উনি অ্যাডভাইস দিয়েছিলেন যে তুমি দিল্লি এমসে যাও, ওখানে মানে বেটার ট্রিটমেন্ট এবং ওখানে তোমার এতটা ফিনান্সিয়াল চাপটাও পড়বে না। 2006-এর অক্টোবরে ঘটেছিল, আর 2007-এর মার্চে আমি তখন দিল্লিতে যাই। দিল্লিতে এমসে গিয়ে আমার তখন প্রথম ওনারা ডাক্তাররা যেটা বলেন, আমার চোখে আমার আলসার হয়ে গেছিল এবং বলেছিলেন যে উনি কিছুদিনের মধ্যে আমি ব্লাইন্ড হয়ে যাব। আমাকে গোটা দিনে 10 মিনিট অন্তর অন্তর ড্রপ দিতে হতো, তারপরে আধ ঘন্টা ইন্টারভ্যাল, এইভাবে চোখটার ট্রিটমেন্ট করা হলো। আস্তে আস্তে ইমপ্রুভ করছে দেখে তারপরে আমাকে প্লাস্টিক সার্জারিতে রেফার করা হলো সফদরজং হসপিটালে। তখন ডক্টর ভিকে তেওয়ারির আন্ডারে আমার ওখান থেকে ট্রিটমেন্ট স্টার্ট হয় 2007-এর মার্চ থেকে। তারপর থেকেই আমার অ্যাভারেজ 3টে করে বছরে অপারেশন চলে, কোনোটা 1 মান্থ, 2 মান্থ, 4 মান্থসের স্প্যান এরকম। এই পুরো সময়টা আপনারা দিল্লিতে ছিলেন? হ্যাঁ, 1 মাস 2 মাস তো থাকতেই হতো। মা বাবা আমি, একের সময় দিদিও গেছে। তো 2010 অবধি আমি এখানে অপারেশন করিয়েছি। তারপর আমার পড়াশোনা চলতো, তো আমাকে হেডমিস্ট্রেস আমাকে খুব হেল্প করেছেন। উনি তারপরে আমাকে সিক বেডে অ্যালাউ করেছেন। আমার এত কিছুর মধ্যে আমার 1 বছরও ইয়ার লস যায়নি। 6, 7, 8, 9 আমি 4 বছরে পুরোপুরি সিক বেডে থেকে, মানে আমার বছরের বেশিরভাগ সময় হসপিটালে কেটেছে এবং হসপিটালের বেডেই আমি পড়াশোনা করেছি। তারপরে মানে পুরো হাত আমার কন্ট্রাক্ট হয়ে গেছিলো, সেই অবস্থাতেই আমি পরীক্ষা দিয়েছি, লিখেছি, মানে এবং আমার টিচাররা আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে, আমার স্কুলের যারা ছিলেন। আর দিদি, যে আমার সবচেয়ে সেই মুহূর্তে বেস্ট ফ্রেন্ড ছিল আমার দিদি। আমার সব থেকে একটা খুব স্মরণীয় দিন, একদিন সফদরজংয়ে অপারেশন হয়েছে, ডক্টর ভিকে তেওয়ারি অপারেশন করেছেন। অপারেশনের পরের দিনে যা হয়, ডাক্তারবাবু বেডে এসছেন, যে রুগী বলবে যন্ত্রণা হচ্ছে, এই হচ্ছে, এখানে লাগছে, কিছু বলবে। ডাক্তারবাবু এসে দেখছে বেডে বই পড়ছে। তখন ওখানে বলছে বেটি কিতাব পড় রা হ্যায়, দিয়ে সঙ্গে সঙ্গে আর কিচ্ছু না বলে সোজা চেম্বারে চলে গেলেন। আমাদেরকে ডাকলেন, বলে বেটি বহুদূর জায়গা, মেরা পেশেন্ট বহুত আচ্ছা হ্যায়, বহুত আচ্ছা। সেদিন আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম, যে আমি শুধু স্বামীজির কথাটা স্মরণ করছিলাম। স্বামীজি বলেছিলেন যে মেয়েরা যেদিন শিক্ষিত হবে, সমাজ শিক্ষিত হবে।
আমি চেয়েছিলাম দুটো মেয়ে আমার অনেক উঁচুতে উঠুক, সমাজের অনেক ওপরে উঠুক তারা। ওরাও সেই জায়গায় অদম্য চেষ্টা ওদের ওইখানে এসেছে। পরবর্তীকালে রিম্পা কি পড়াশোনা করলে? আমি বিটেক করেছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। ট্রিটমেন্টটাকে আমাকে সেই মুহূর্তে পজ করতে হয়েছিল আমার পড়াশোনার জন্য, কারণ সেমিস্টার 6 মান্থের ইন্টারভ্যালে থাকে। তো তারপরে আমি ঠিকই করেছিলাম যে আমি একবারে পড়াশোনা কমপ্লিট করে নিজে এস্টাবলিশড হয়ে তারপরে ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করব। তো তারপরে আমি 2018-এ পাস আউট হই। তারপরে আমি খড়গপুর আইআইটিতে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিও হই, এবং তারই পরে আমার কাছে চাকরির অ্যাপয়েন্টমেন্ট আসে। আমি পড়াশোনার সাথে সাথে বিভিন্ন চাকরির অ্যাপ্লিকেশন করতাম, গভর্নমেন্ট প্রিপারেশন নিতাম। তারপরে বাবা চেয়েছিল আমি পড়াশোনা কন্টিনিউ করি, কিন্তু আমার মনে হয়েছিল যে আমার এতদিন বাবার রেসপন্সিবিলিটি নিয়েছে, এবার আমার কিছু বাবা মায়ের প্রতি রেসপন্সিবিলিটি আছে। সেই কারণে আমি চাকরিটা আগে জয়েন করি, ওখান থেকে স্টাডিটাকে ইন্টারাপ্ট করে। তো এখন আমি কলকাতা কর্পোরেশনের সিভিল ইঞ্জিনিয়ার। ভেরি গুড রিম্পা, খুব ভালো, ভেরি গুড। মানুষের জীবনে অনেক দুর্ঘটনা আসে না, জীবন অনেক পরীক্ষা নেয়, সহ্য শক্তি। তবুও যে আমার দিদিরা হার মানে না, তার প্রমাণ হচ্ছে রিম্পা। বাঁচার ইচ্ছে, এগিয়ে যাওয়ার ইচ্ছেই হচ্ছে আমার দিদিদের সম্বল। রিম্পা, আজ এই মঞ্চ থেকে তোমাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। তুমি অনেক 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 মেয়েদের অনুপ্রেরণা, যে জীবনে ইচ্ছে থাকলে ঠিক নিজের লক্ষ্যতে পৌঁছানো যায়, কোনো রকম প্রতিবন্ধকতা সেটাকে আটকাতে পারে না। অনেক ভালো থেকো রিম্পা, জীবনে আরও অনেক বড় হোক। এবং রথীন্দ্রনাথ বাবু, আপনাকেও অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য রিম্পা। স্টার্ট। জোরে জোরে জোরে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। রিম্পা 30 সেকেন্ডসে 4টে বল কালেক্ট করেছে। মধুপর্ণা এবং তরুণবাবু। মধুপর্ণা বললে ব্যবসা করে বাবার পাশে দাঁড়িয়েছো। দিদি, ছোটবেলা থেকে মানে আমি সব কিছুই পেয়েছি, মানে আমি যা চেয়েছি যখন তাই আমাকে দিয়েছে। কিন্তু আমার স্ট্রাগল লাইফটা শুরু হয় আমি যখন ফার্স্ট ইয়ারে উঠলাম, তারপর থেকে। একদিন কলেজ থেকে আসছি, বাড়িতে ফিরে দেখছি বাবা হঠাৎ করে মুখটা আস্তে আস্তে বেঁকছে। তারপর বুঝতে পারছি না, রাত্রিবেলাতেই ডাক্তারের কাছে কল করলাম। ডাক্তার দুদিনকে বসেননি। আমি বললাম তাহলে কালকে সকালবেলাতেই ডাক্তারের কাছে নিয়ে যাব। সকালবেলা হলো, বাবার মুখটা পুরো এখানে, পুরো ডান দিকটা ঘুরে গেছে, আর বাবা কথা বলতে পারছে না, কথা পুরো জড়িয়ে যাচ্ছে। আমরা পুরো অবাক, মানে কি হচ্ছে এটা। ডাক্তারের কাছে গেলাম, উনি বললেন যে স্ট্রোক হয়েছে, আর ডান দিকটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে, প্যারালাইজড হয়ে যাচ্ছে। কিছু ঘন্টা বাবার আস্তে আস্তে ডান দিকটা কাজ করা বন্ধ করে দিচ্ছে। আমি আর মা পুরো আকাশ থেকে পড়ছি, মানে কি করব কিছু বুঝে উঠতে পারছি না। বাবার ডান দিকটা পুরো প্যারালাইজড হয়ে গেল। ডাক্তার, ফিজিওথেরাপি, মানে পাগলের মতো হয়ে যাচ্ছি। আমি আর মা কী করবো বুঝে উঠতে পারছি না। মা ভীষণ ভেঙে পড়েছে। আর আমার বাড়িতে আর্নিং মেম্বার মানে শুধু বাবা। বাবা চাকরি করতো, সেখান থেকে বাবা পুরো বসে গেল। আমি ফার্স্ট ইয়ার, মানে আর কিছু অপশান নেই আমার কাছে। বাবার পেছনে হিউজ অ্যামাউন্ট বেরিয়ে যাচ্ছে। আমাদের সব আত্মীয় স্বজন কেউ একবার দেখতে অবধি আসেনি। আমার বিয়ের জন্য বাবা একটা টাকা রেখেছিল, কিছু অ্যামাউন্ট। সেই টাকাটা আমি ওই সময় তুলে ওইটা দিয়ে আমি একটা ছোট জামা কাপড়ের মানে বিজনেস করার চেষ্টা করছিলাম। কয়েকটা জামা কাপড় তুলে, মানে শাড়ি নিয়ে আমি কলেজ থেকে এসে সাইকেল নিয়ে নিয়ে লোকের বাড়ি বাড়িতে গিয়ে জামা কাপড় দিয়েছি, ওইভাবে বিক্রি করেছি। বাবাকে মানে বাড়িতে এসেই দেখছি বাবার ফিজিওথেরাপির লোক আসেনি, সঙ্গে সঙ্গে ফোন, তাড়াতাড়ি করে লোককে ডেকে নিয়ে এসে আবার ফিজিওথেরাপি। সকালবেলা কলেজ গেছি, এদিকে বাবার হসপিটাল, মানে আমার পড়াশোনা, মানে সব দিক থেকে খুব বাজে সিচুয়েশান। তারপরে আস্তে আস্তে মা সাপোর্ট করছে। মা প্রথমে প্রচণ্ডই ভেঙে পড়েছিল, তারপরে হালকা সাপোর্ট করেছে। এদিকে বাবাকেও দেখতে হচ্ছে, আমার নিজের পড়াশোনা। আমি জিওগ্রাফিতে বিএসসি করেছি, তারপরে এমএসসি পড়েছি।
পুরোটাই আমি মানে বাবাকে সুস্থ করতে করতে নিজে পড়াশোনা করেছি। 2012-র ঘটনা ওটা। এখন আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে। বাবা এখন অনেকটাই সুস্থ, কিন্তু বাড়ি থেকে খুব একটা বেরোয় না। আমাদের বিজনেস এখন অনেকটাই বড় হয়ে গেছে। এখন ওই দোকান হয়েছে, মানিকতলা নিজস্ব গোডাউন হয়েছে, পুরো ইন্ডিয়াতে আমাদের পাইকারি মাল যায়। বাহ, কি বাত, ভেরি গুড মধুপর্ণা। এখন যেহেতু আমার বাবা এখন অনেকটাই সুস্থ, আর ডাক্তার বলেছে বাবাকে কিছুর মধ্যে ইনভলভ থাকতে, তাহলে বাড়িতে বসে থাকলে আরো বেশি শরীর খারাপ হয়ে যাবে। দোকানে এখন আমার বাবাই বসে, ক্যাশে আমার বাবাই বসে। ভেরি গুড। আজকে এখানটা যে আসতে পেরেছি প্রথমত ঠাকুরের দয়া, আর তারপর আমার এই লক্ষ্মী মেয়ে। আমি ভগবানের কাছে ইয়ে করবো যে এরকম মেয়ে যেন সব ঘরে হয়। কি অক্লান্ত পরিশ্রম করে আর কিভাবে ওর সিক্স সেন্সটা খুব ভালো কাজ করে। এবং সবচেয়ে অবাক করা কথা যে মানে ও যেটা করবে সেটাই পজিটিভ, সেটাই মানে খুব ভালো রেজাল্ট হয়। পড়াশোনাতে প্রচণ্ড ভালো ছিল, এবং এই ব্যবসাটাতে যে আমি এই জায়গায় আসতে পারবো এ আউট অফ ইমাজিনেশন। আমার এখন পাইকারি ব্যবসা, বহু দূর থেকে সব মাল নিতে আসে। তোমরা মেইনলি হোলসেলিং করো? Wholesale. হ্যাঁ, ও, শাড়ি জামা কাপড়। শাড়ি জামা কাপড় সব দোকানদাররা আমাদের থেকে নিয়ে সেল করে। তুমি মালটা আনো কোত্থেকে? আমাদের পুরো গুজরাট থেকে যেখান আসে, থেকে মানে বেনারস থেকে আসে। প্রোডাক্ট একদম প্রোডিউস হচ্ছে ওইখান থেকে প্রচুর আমাদের। খাটনির কাজ মধুপর্ণা, তুমি একা কি করে এটা এস্টাবলিশ মানে আমার যেটা দোকান সেখানে 13টা মেয়ে কাজ করছে। সেটা আজকে কাজ করছে মধুপর্ণা, কিন্তু এটা শুরু করেছিল কি করে? যখন শুরু করেছিলাম তখন আমি আমার মা বাড়িতে দিয়েছি এক সময়। সেই ব্যবসা এখন এই জায়গায়। আমি আরেকটা বিজনেসের সঙ্গেও এখন ইনভলভ। লাস্ট 3 ইয়ার্স আমি মেকআপ আর্টিস্ট, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমার নিজস্ব স্টুডিও আছে। Very good. আমার স্টুডিওতে আমি শেখাইও। এই 11th ব্যাচ চলছে, আমি শেখাচ্ছি ওদের। প্লাস নিজের ব্যবসা, পড়াশোনা কমপ্লিট, এখন দুটো ব্যবসার মধ্যে নিজে আছি। খুব ভালো, ভেরি গুড। আর তো কোনো চিন্তাই নেই তরুণ বাবু, সত্যি পাক্কা ব্যবসাদার মেয়ে একদম। এখন একদম সুস্থ তো? এখন সুস্থ, মানে বাড়ি থেকে বেরোতে দিই না, কারণ ডাক্তার বলে দিয়েছে বেশি জার্নি বা দূরে আমি বাড়িতেই রাখি। ওই দোকানে বসে থাকে ওইটুকুই, বাড়ি থেকে খুব একটা বেরোয় না বাবা। ঠিক আছে, খুব ভালো, খুব ভালো লাগলো, দারুণ মেয়ে। থ্যাংক ইউ। খুব বড় হও জীবনে মধুপর্ণা, আমার অনেক শুভেচ্ছা রইলো। ব্যবসা আরো বড় করো, বাবাকে ভালো করে রেখো, মাকে ভালো রেখো। থ্যাংক ইউ দিদি। आज मैं ऊपर आसमां नीचे, आज मैं आगे ज़माना है पीछे। স্টার্ট। দাও 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 দাও, আস্তে আস্তে দাও দাও দাও, আস্তে আস্তে আস্তে। মধুপর্ণা 30 সেকেন্ডে 5টা বল কালেক্ট করেছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মেঘাশ্রী পার্থবাবু, 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে মধুপর্ণা তরুণবাবু, 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে রিম্পা রথীন্দ্রনাথ বাবু, 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে অদিতি প্রদীপ বাবু, 5 পয়েন্টস। মেঘাশ্রী পার্থবাবুর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। মধ্যপর্ণা তরুণবাবু পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট। রিম্পা রথীন্দ্রনাথ বাবু পছন্দ ইলেকট্রিক ক্যাটল। অদিতি প্রদীপ বাবু পছন্দ ইন্ডাকশন ওভেন। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট রূপঙ্কর দা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল। চলো যাই চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে চড়িব না সোনারও দূর। চলো যাই চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে চড়িব না সোনারও দূর। চলো যাই চলে যাই দূর বহু দূর। গানের কথা অনুযায়ী রোদ্দুরটা ঠিক কেমন? বলো মেঘাশ্রী। সোনার রোদ্দুর। একদম ঠিক, 5 পয়েন্টস। সোনারও সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘুরবে,
একটি অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। মধুপর্ণা বলো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। 5 পয়েন্টস। সঙ্গে লালাময় প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যালাড কাটার। আলো আসতে দাও, ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাঁড়াও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো মা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো মা, জাগো বিষয়ে জাগো স্পন্দন, জাগো জাগো মা। গানের কথা অনুযায়ী একটি পুরো দিনের কোন বিশেষ সময়ের কথা বলা হয়েছে? বলো রিম্পা। ভোর। 5 পয়েন্টস। সঙ্গে স্যালাড কাটার। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মশলাদানির সেট। রাতের ছবি এসছে, তো এমন একটি গান শোনাবে যেটার মধ্যে রাত শব্দটা আছে। বলো মেঘাশ্রী। रात बाकी बात बाकी होना है जो हो जाने दो। 5 পয়েন্টস। সঙ্গে মশলাদানির সেট। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। चाहिए थोड़ा प्यार, थोड़ा प्यार चाहिए, चाहिए थोड़ा प्यार, थोड़ा प्यार चाहिए। जाने मन गुल बदन मेरी बात मानिए, चाहिए थोड़ा प्यार, थोड़ा प्यार चाहिए। এই গানের কথা অনুযায়ী কি চাওয়ার কথা বলা হয়েছে? বলো মেঘাশ্রী। পেয়ার। একদম ঠিক। 5 পয়েন্টস। थोड़ा प्यार সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। चाहिए। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এটা আমাদের হেডফোন রাউন্ড। মেয়েদের কানে হেডফোনে গান বাজবে, বাবারা যে শব্দগুলো ওখানে দাঁড়িয়ে পড়ে শোনাবে সেই শব্দগুলোকে গেস করতে হবে। প্রথমে খেলতে আসছেন প্রদীপ বাবু। এই মঞ্চে দাঁড়িয়ে বাবাকে কি বলতে চাও? কবে আইবে আমার পালারে দিবু গলায় মালারে। স্টার্ট। ছক্কা ছক্কা সরকার ছক্কা চরকা চরকা ছক্কা সরকার উড়িয়া উড়িয়া ফুচকা উড়িয়া উড়িয়া ফুচকা ক্যাপসুল 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 শ্যাম্পু ক্যাপসুল 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 ক্যামচু ক্যাপসুল ক্যাপসুল খেমচু ডাক্তার কি? ডাক্তার ডাল। ডাক্তার ডাক্তার আতা ডাক্তার ডাক্তার সাঁতার ডাক্তার সাঁতার বুতাম বুতাম বোতাম ক্যাপসুল 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 দুটো পেরেছো, 4 পয়েন্ট। যে 3টে পারোনি বাবা একটু বলে দিন। ছক্কা পুরিয়া পুরিয়া ডাক্তার ও ডাক্তার বাবা যেদিন প্রথম সামনে এসে দাঁড়ালো কি বলেছিলেন? জীবনে কি পাবো না, সামনে যা দেখি জানি না, সে কি আসল কি নকল সোনা। স্টার্ট। আতা আতা আশা আতা
বন্ধু বন্ধু বন্ধু, ছানা ছানা জানলা, ছানা কুমড়ো গুপ্ত, কুমড়ো ভরসা ভরসা কুমড়ো কুমড়ো কুমড়ো, ভরসা মজা, ভরসা খরসা, বন্ধু তিনটে পেরেছো 6 পয়েন্ট, যে দুটো পারোনি বলে দিন। ভরসা আর কুমড়ো। বাবা সারা জীবন কি বলে এসছে? पापा कहते हैं बड़ा नाम करेगा Start. মধু মধু मधु मधु আলো आलो পোস্ত है পোস্ত परशु পোস্ত परशु দিদি 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 लीली দিদি झिली দিদি উঠোন 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 कोई দুটো পেরেছো 4 পয়েন্টস, যে তিনটে পারোনি একটু বলে দিন মেশমশাই। পোস্ত দিদি উঠোন কাস্টমার কম আসলে কি করো? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। স্টার্ট। পুতুল 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 লক্ষ্মী 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 পাইকারি 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 আটপৌরে লক্ষ্মী লটারি, লক্ষ্মী লক্ষ্মী, পুতুল কুকুর, পুতুল 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 পুতুল, গোডাউন লাউ, হলো। দুটো পেরেছো 4 পয়েন্টস, যে তিনটে পারোনি বলে দিন। পাইকারি আর গোডাউন আর আটপৌরে। থার্ড রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মেঘাশ্রী 6 পয়েন্টস। এসো মেঘাশ্রী। মেঘাশ্রীর জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে তিনজন, অদিতি, রিম্পা, মধুপর্ণা, তিনজনেই 4 পয়েন্ট, তিনজনেই এসো। অদিতির জন্য চন্দ্রাবতী হেয়ার রুটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং চন্দ্রাবতীর নিজস্ব প্রোডাক্ট। ওকে, রিম্পার জন্য স্টিলের হাতাখুন্তির সেট। মধুপর্ণার জন্য রয়েছে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার, রুটি মেকার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমাকে অপশন স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চায়াচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। সকল দিদিদের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড, ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। ঘট, পরোটা, পেয়ারা, তিনটে শব্দ পরপর একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো মধুপর্ণা। ঘরোয়া, বুঝিয়ে দাও। ঘটের ঘ, পরোটার রো আর পেয়ারার রা আ। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। 4
কম রথ, নিচে 3টে অক্ষর আছে। যে কোনো একটি অক্ষর ওপরে 3টে শব্দের যে কোনো জায়গায় বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মেঘাশ্রী। ক দ ম কদম। বাকিগুলো কি? দরদ, দ র দরদ, আর হচ্ছে চাদর, চয়াকার, দ র চাদর। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবি। মেল ট্রেন চৌবাচ্চা, সিঁড়ি ভাঙাও অচেনা নয়, দৌড় ছিল স্কুলের খেলায়, বিষয় কার কতটা ভয়, কি বিষয় ধাঁধা? এবার বলো অদিতি। অঙ্ক। বোঝাও। ট্রেন, চৌবাচ্চা এসব অঙ্কেই থাকে। ও চৌবাচ্চার অঙ্ক আমরা পড়েছি। সিঁড়ি ভাঙার অঙ্ক যেটা সরল করতাম সেইগুলো সব অঙ্কেই রয়েছে। দৌড় ছিল স্কুলের খেলায়, অঙ্ক দৌড় হতো। আর বিষয়ে নর্মালি অঙ্ক তো সবার ভয় থাকে। 25 সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবি। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে উপাসনা মাস্টার জলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, পিছিয়ে কিন্তু মেয়েরা নয়, বাবা মায়ের তারাও হয়। ওপর নিচে ক্লু, আজ্ঞা আদেশ যাদের পাই, পালন আমি করে যাই। এবার বলো অদিতি। পাশাপাশি হবে অবলম্বন, আর নিচে নিচে হবে অভিভাবক। 25 সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। অদিতি স্কোর 49, মেঘাশ্রী স্কোর 61, মধুপর্ণা স্কোর 44। 3 জনের সামনে রয়েছে দিদি নাম্বার 1 হবার লড়াই। রিম্পাও খেলতে পারবে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। ছবিটা দেখে বুঝতে হবে শূন্যস্থানে কি শব্দ হতে পারে। এবার বলো এবার আমরা 20 পয়েন্টসে খেলবো। এবার পারলে 20 পয়েন্ট, নচেত -10। এবার বলোর পর বাজার। দেখো কিছু লেটার যোগ হয়েছে। এবার বলো মধুপর্ণা। অক্ষরে অক্ষরে পালন করা। মধুপর্ণা বলছে অক্ষরে অক্ষরে পালন করা। যদি সঠিক হয় তবে 20 পয়েন্টস। দেখে নিন। 25 সঙ্গে কিচেন চিমনি। আজকে দিদি নাম্বার 1 মধুপর্ণা চক্রবর্তী। অদিতি এটা তোমার উইনারের ট্রফি মধুবর্ণা। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর সাশা। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে মুখরোচক চ্যাংচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার। সকলের জন্য রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা আপনার পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। শীত গ্রীষ্ম বর্ষা, মেয়ের কাছে বাবাই ভরসা। আজকের 1 ঘন্টা বাবা মেয়েদের সঙ্গে দারুণভাবে কাটালাম। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন সবাই। এরপরে দেখবেন আলো ছায়া।